নমস্কার, এনকেটিভি বাংলার সন্ধ্যে ৭টার গ্রাউন্ড রিপোর্টে আপনাদের সবাইকে স্বাগত। আগ্নেয়াস্ত্র আগ্নেয়াস্ত্র যেটা খুব ভয়ঙ্কর হতে পারে যদি সেই আগ্নেয়াস্ত্র সঠিক হাতে না পড়ে। দুষ্কৃতীদের হাতে আগ্নেয়াস্ত্র থাকবে এবং তারা তাদের আগ্নেয়াস্ত্রের ব্যবহার তোলাবাজি, রংবাজি এসবের জন্য করবেন, এটা স্বাভাবিক। কিন্তু অষ্টম শ্রেণীর কোন পড়ুয়ার হাতে যদি আগ্নেয়াস্ত্র থাকে, কি শিউরে উঠছেন তো? পড়ুয়ার হাতে আগ্নেয়াস্ত্র, দুজনেই অষ্টম শ্রেণীর পড়ুয়া। চাঞ্চল্যকর ঘটনা ঘটে গেল মালদায়। আগ্নেয়াস্ত্র নিয়ে রিল বানাতে গিয়ে দুর্ঘটনা, গুলি ছিটকে মৃত্যু হলো অষ্টম শ্রেণীর এক পড়ুয়ার। বন্ধুর সঙ্গে সে রিল বানাচ্ছিল বলে জানা গিয়েছে। ঘটনা মালদহের কালিয়াচকের। শুক্রবার সকাল বন্ধুকে সঙ্গে নিয়ে রিল বানাচ্ছিল ওই পড়ুয়া। যদিও কয়েক মাস আগে ওই পড়ুয়ার একটি অ্যাক্সিডেন্ট হয়। সেই অ্যাক্সিডেন্টে ওই পড়ুয়ার মাথায় গুরুতর চোট লাগে। এলাকার মানুষরা বলছেন যে তারপর থেকেই কার্যত অসংলগ্ন আচরণ করত ওই পড়ুয়া। তবে রিল বানাতে কিন্তু ওই পড়ুয়া যথেষ্ট পারদর্শী ছিল। এই শুক্রবার সকালেও সেরকম একটি রিল বানানোর জন্য বন্ধুর হাতে একটি বন্দুক দিয়ে সে নিজেকে রিল বানানোর জন্য বলে এবং তারপর সেই আগ্নেয়াস্ত্র হাতে রিল বানানোর সময় তার থেকেই একটি গুলি ছিটকে লাগে যে বন্ধু রিল বানাচ্ছিল তার গায়ে। এবং তারপর আমরা দেখি যে সেখানেই কার্যত মৃত্যু হয় তার। অষ্টম শ্রেণীর পড়ুয়ার হাতে কিভাবে আগ্নেয়াস্ত্র এলো, এ নিয়ে কার্যত রে রে করে তেড়ে আসছেন রাজনৈতিক দলের নেতারা। সাধারণ মানুষ কার্যত চোখ কুঁচকে বলছেন, পড়ুয়ার হাতে অস্ত্র, কিভাবে এলো ওই আগ্নেয়াস্ত্র কিশোরের হাতে? তা নিয়ে প্রশ্ন তুলছেন সকলেই। এই ঘটনায় রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছেন বিরোধীরা। গ্রাউন্ড রিপোর্টে আজ আমি সুমিত একেবারে সরাসরি চলে এসেছি মালদহের কালিয়াচকের শ্রীরামপুর এলাকায়। ঠিক আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি দেখানোর চেষ্টা করব, এই হচ্ছে সামিউল ইসলামের বাড়ি। রিল বানাতে গিয়ে মর্মান্তিক মৃত্যু হয়েছিল তার। সে এবং তার এক বন্ধু দুইজন মিলে ঠিক এই বাড়ির ছাদেই রিল বানাচ্ছিল এবং সেই সময় তাদের হাতে একটি আগ্নেয়াস্ত্র ছিল এবং সেই আগ্নেয়াস্ত্র থেকেই চলে গুলি, আর তাতেই মর্মান্তিক মৃত্যু হয় এই স্কুল পড়ুয়ার। এই ঘটনার পর স্বাভাবিকভাবেই পরিবারে একটা শোকের ছায়া নেমে এসেছে। আমি রয়েছি, পরিবারের অন্যান্য যারা সদস্যরা রয়েছে তারা আমার সাথে রয়েছে। জানবো কিভাবে এই ঘটনা ঘটলো। আমি কিছু জানি না, আমার ছেলে আর সফি ওরা দুজনই ছিল। কিভাবে কি করলো না করলো ওরাই জানে। আচ্ছা, এটা আমি জানি না, আমি অতটাই আমি জানি। কি জানতে পারলেন এখনো পর্যন্ত? তারপরে আমি আসলাম, এভাবে দেখলাম কি এভাবে প্রাণ মানে আর কি ইয়ে হয়ে গেল, গুলি করে নিলে এভাবে যা সব লোকজন এসে মানে আর কি দেখে টেকে সব দেখলো। ওদের মাও ছিল না, ওর মা গেছিল ওর মেয়েকে নিয়ে পরীক্ষা দিলেতে মাধ্যমিক টেস্ট। এবার রাস্তা থেকে ওর মা ঘুরে এসছে, এই দেখে ওর ছেলেটাকে মানে এইগুলো মানে কিরকম ওর মানে বন্ধুটা গুলি করলে না কি করলে আমরা তো দেখতে পাইনি, ওরা দুজনেই ছিল বাড়ির মধ্যে। এই বাড়ির মধ্যে এই ঘটনাতে দেখে আমরা মানে সব পাড়াপড়শি বা গ্রামের লোক মানে চিৎকার করতে লাগলো কি গুলি লেগে গেছে। ওই ছেলেটাই দোষী, শফিকটাই দোষী। আগ্নেয়াস্ত্রটা কোথায় থেকে এলো? ওটা তো আমরা বলতে পারছি না, ওই দু ছেলেই জানে ওই ব্যাপারটা, কোথায় থেকে আনলো না আনলো শফিক ওরাই বলতে পারে। আপনাদের এলাকায় এই ধরনের কোনো ঘটনা এর আগে ওরকম হয়নি কিছু, সেরকম আমাদের গ্রামে কোনো কেসও নাই, শ্রীরামপুরে কোনো কেসও নাই। কি আজব কথা না? তার বাড়িতে ছাদের ওপর তারই পরিবারের এক অষ্টম শ্রেণীর ছাত্র, তার হাতে কিভাবে অস্ত্র এলো কেউ জানেন না। তাহলে দুটো বিষয় হতে পারে। এক, ওই পড়ুয়া কোনো না কোনোভাবে অস্ত্রে পাওয়ার ক্ষেত্রে সংযোগ ছিল, অথবা তার পরিবার অথবা প্রতিবেশী কারোর থেকে ওই অস্ত্র সে জোগাড় করেছিল। এখন এই ঘটনার প্রত্যক্ষদর্শী দুজন, যে ছেলেটির হাত থেকে, যে অষ্টম শ্রেণী অর্থাৎ ওই ছেলেটির বন্ধুর হাত থেকে এই গুলিটি চলে, সে বলতে পারবে।
অথবা এই ঘটনার আরো বিস্তারিত তদন্ত করে তার পরিবারের লোকদের জিজ্ঞাসাবাদ করলেই উঠে আসবে এই অস্ত্রের আসল কাহিনী। তবে সবচেয়ে বড় চিন্তার কারণ হলো এক পড়ুয়ার হাতে অস্ত্র উঠে আসা। রিলস বানানোর জন্য সে হঠাৎ অস্ত্রকে বেছে নিল কেন? খেলনা বন্দুক বাদ দিয়ে তার হাতে আসল বন্দুক এলো কোথা থেকে? আর রিলস বানানোর জন্য হঠাৎ অস্ত্রেরই প্রয়োজন হলো কেন? এই এত প্রশ্ন এখন মাথাচাড়া দিচ্ছে মালদার মানিকচকের এই ঘটনা ঘিরে। পাড়াতে জলসা চলছিল, আর এই জলসাতেই যোগ দিতে সুজাপুরের চাষপাড়ার কালাপাহাড়ি এলাকা থেকে শ্রীরামপুরের মৃত ছাত্রের বাড়িতে এসেছিল ধৃত সাফি আলী। বাড়িতে কেউ না থাকায় দুই বন্ধু মিলে আগ্নেয়াস্ত্র নিয়ে তৈরি হচ্ছিল রিল। ঠিক সে সময় আগ্নেয়াস্ত্র থেকে চলে গুলি, আর তাতেই মৃত্যু হয় সামিউলের। আর সেখান থেকেই আমাদের প্রতিনিধি প্রতিবেদন তুলে স্পষ্ট জানিয়ে দিলেন যে তার পরিবার বলছেন তারা কিছুই জানেন না। এবার চলুন আপনাদেরকে নিয়ে যাই রমেশ চন্দ্র হাই স্কুল। তার সঙ্গে কি সম্পর্ক? এই স্কুলেরই অষ্টম শ্রেণীর ছাত্র সামিউল একজন স্কুলের পড়ুয়া হয়ে কিভাবে আগ্নেয়াস্ত্র হাতে তুলে রিল বানাতে শুরু করেছে, তারই উত্তর খুঁজতে আমাদের প্রতিনিধি চলে গিয়েছিলেন ওই স্কুলে। গ্রাউন্ড রিপোর্টে এবারে আমরা চলে এসেছি একেবারে রমেশ চন্দ্র হাই স্কুলে, যে স্কুলেরই পড়ুয়া ছিল সামিউল ইসলাম। পরিবারের দাবি এই স্কুলের অষ্টম শ্রেণীর ছাত্র ছিল সেই সামিউল ইসলাম। তবে স্কুল কর্তৃপক্ষ এই বিষয়ে কিছু না বললেও আমরা তাদের সাথে দীর্ঘক্ষণ আলোচনা করেছি। তারা সংবাদ মাধ্যমের মুখোমুখি না হলেও তারা মৌখিকভাবে যেটা জানাচ্ছেন যে এই সামিউল ইসলাম পড়াশোনায় অত্যন্ত ভালো ছিল, তার আচরণ তার গতিবিধি সেই রকম ভাবে অস্বাভাবিক কিছু ছিল না। তবে তিনি রানিং স্কুল স্টুডেন্ট ছিলেন না, তিনি 2 বছর আগেই পড়াশোনা ছেড়ে দিয়েছিলেন। ক্লাস 8-এ আমাদের সঙ্গেই পড়াশোনা করছিল এবং সে খুব ভালো ছিল পড়াশোনাতে। সে ক্লাস 8 থেকে পড়াশোনা ছেড়ে দিয়েছিল, স্কুল আসছিল না। তার ব্যবহার আচরণ অনেক ভালো ছিল। সেই এই স্কুলে পড়াশোনা করতে ভালোবাসছিল, আমাদের সঙ্গেও ঘোরাফেরা ভালো ছিল, কিন্তু এই স্কুল ছেড়ে দিয়েছিল তাই হয়তো আর সম্পর্ক ছিল না, এটাই আমি বলতে পারবো। ও বন্দুক নিয়ে এরকম করলো ভাবতে পেরেছিল? না না, এটা আমরাও ভাবতে পারছি না কি ও বন্দুক কোথায় পেলো, কেন পেলো, এটা আমরাও বলতে পারছি না। আমরা ওরা একসঙ্গে ভিডিও বানাতাম। আলিমুল চ্যানেলের ওই টিভি আছে আমাদের, ইউটিউব চ্যানেল আলিমুল চ্যানেল নাম করে নাম আছে, তো একসঙ্গে ভিডিওটা বানাতাম। ওই ছেলেটা অনেক ভালো। ভাবতে পেরেছিলে এইভাবে আগ্নেয়াস্ত্র? না 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 তোমরা যখন ভিডিও বানাতে এর আগে এই ধরনের দেখেছিলে কোথাও আগ্নেয়াস্ত্র? না না, কোনোদিনই দেখিনি। আর ভাবতে পারতাম না এভাবে ওই ছেলেটা মারা যাবে। কোথা থেকে পেলো আগ্নেয়াস্ত্র কিছু এরকম? না না, কিছুই ভাবতে পারিনি। আর একটা বন্ধু ছিল ওর সাথে, ওকে চিনতে তোমরা? ওকে না, ওকে আমি কোনোদিনই চিনতাম না। আপনাদের প্রথমেই জানিয়েছি যে ওখানে একজন নয়, দুটি ছেলে ছিল, দুজনেই অষ্টম শ্রেণীর পড়ুয়া। যদিও অষ্টম শ্রেণী অবধি পড়াশুনো করার পর সে 2 বছর অলরেডি অতিবাহিত করেছে, অর্থাৎ অষ্টম শ্রেণীর হিসেবে তার বয়স হিসেব করলে কিন্তু হবে না। অর্থাৎ তিনি যদি এখন পড়াশুনো করতেন তাহলে তিনি এবছর মাধ্যমিক দেওয়ার কথা। আমি আপনাদেরকে এবার যার গল্প বলবো যে ওখানে যেহেতু দুজন ছাত্র ছিল, অর্থাৎ মৃত ছাত্র এবং তার সঙ্গে তার সহপাঠী। এবার আমার প্রশ্ন হচ্ছে, যারা ওখানে ছিলেন দুজনের মধ্যে একজন মৃত আর বাকি একজন অর্থাৎ তার সহপাঠী, রিলস বানাতে তাদের ছাত্রের সঙ্গে থাকা ওই সহপাঠী, তার পরিবারই বা কি বলছিল, কোথা থেকে সেই আগ্নেয়াস্ত্র সে নিয়ে এসেছিল, এ বিষয়ে তার পরিবার কিছু জানে? এই নামটির সাথে হয়তো এতক্ষণে আপনারা পরিচিত হয়ে গেছেন। মালদহের কালিয়াচক থানার শ্রীরামপুর এলাকায় দুই বন্ধু মিলে সোশ্যাল মিডিয়ায় রিল বানাচ্ছিল, আর সেই সময় সাফি আলী গুলি করে তার বন্ধুকে হত্যা করে বলে অভিযোগ উঠেছে। ইতিমধ্যেই সেই সাফি আলীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে পরিবারের সদস্যরা স্পষ্ট জানাচ্ছেন যেটা, যে সাফি আলী এই ঘটনায় কোনোভাবেই যুক্ত নয়, তাকে ফাঁসানো হয়েছে। আমি এই মুহূর্তে একেবারে কালিয়াচক থানার সেই সাফি আলীর যে বাড়ি কালাপাহাড়ি এলাকায় সেখানে এসেছি।
সেখানে বহু মানুষের জমায়েত হয়েছে, তাদের সাথে কথা বলবো। আমার ছেলে ওই জলসা ছিল শ্রীরামপুরে, জলসাতে গেছিল। এখন নিমন্ত্রণ নিমন্ত্রণ করেছিল, তো গিয়েছিল এমনি নানি মামুর বাড়ি আছে, গেছে। যে কি ঘটনা ঘটেছে আমার ইয়ের ব্যাপারে আমার কিছু জানা নেই, কিন্তু আমার ছেলে সৎ, সহজ, সরল, কোনো কাজে জড়িত নেই, লেখাপড়া করে। আমরা এটা মানতে পারছি না, যেহেতু ওকে সম্পূর্ণ ফাঁসানো হয়েছে। আমরা গ্রামে বাস করছি, ওদের ব্যবহার জানি আমরা। আমি এইটুকু বলতে চাই যে ওকে সম্পূর্ণভাবে ফাঁসানো হয়েছে। এটা ওদের ওখানে মানে তদন্ত করা হোক। নানা ধরে 5 অক্টা ছেলেটা স্কুল 11-এ পড়ছে, সামনে পরীক্ষা আছে ছেলেটার। ওর নানির বাড়ি গেছিল জালসা শুনতে, এবার বন্ধু টিকটক করতে লেগা, কার হাতে কি হলো পেস্তুল করতে, যা টিকটক যে করবে ওই টিকটক কি বিনা জিনিস হাত কোনো জিনিস আর কম করবে? দেখো এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি সাফি আলীর বাড়িতে, এবং এখান থেকেই প্রায় 12 কিলোমিটার দূরে সেই শ্রীরামপুর এলাকা, এবং সেখানেই এক আত্মীয়র বাড়িতে জালসা শুনতে গিয়েছিল, এবং সেই জালসা শুনতে গিয়েই এই মর্মান্তিক ঘটনা ঘটে। টিকটক করা হচ্ছিল এবং সেই সময় একটি আগ্নেয়াস্ত্র নিয়ে চলে বন্দুক, এবং সেখানেই কিন্তু এই একজনের মৃত্যু হয়, সেই ছাত্রের মৃত্যু হয়। এখানে আরো রয়েছে গ্রামবাসীরা, একটু কথা বলার চেষ্টা করব। বলছিলাম সাফি আলীকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের যেটা দাবি যে এই সাফি আলী বেআইনি অস্ত্র কারবারে যুক্ত। আপনাদের পরিচিত এই সাফি আলী, এরকম কোনো গতিবিধি নজরে এসেছিল আপনাদের? না, যেটা বলা হয়েছে যে অগ্নেয়াস্ত্রের সাথে জড়িত বা বেআইনি কাজে জড়িত, এটা সরাসরি ঝুট। এজন্যই যে আমাদের বংশের মধ্যে এগুলো নেই, এবং আমাদের পাড়া প্রতিবেশী বলতে পারবে যে আমরা কিরকম লোক, আমরা কিভাবে সমাজে বসবাস করি। আর প্রয়োজন হলে প্রশাসন তদন্ত করে দেখতেও পারে, এবং আমাদের গোটা বংশ কিনা আমার গোটা খানদান অনেক দিন থেকে যে কোনো জায়গা থেকে তদন্ত করুক, আমাদের এটা কোনোদিনই কোনো জায়গা থেকে ভুল খুঁজে পাবে না। একজন ছাত্রর হাতে আগ্নেয়াস্ত্র পৌঁছে এবার এটা তো একটু ভাবার ব্যাপার। হ্যাঁ, এটা যেটা বললেন আপনি, যেটা ভাবার ব্যাপারে, সেটা আমরাও ভাবছি। এজন্যই ভাবছি যে এখন পর্যন্ত আমরা থানাও পৌঁছতে পারিনি, যে এই সব কাজে আমরা কোনো মতেই জড়িত না। তাহলে মোদ্দা বিষয়টা কি দাঁড়ালো? একদিকে সামিউল, যে কিনা রিল বানানোয় পারদর্শী ছিল, তিনি গুলিতে, ওই নাবালকের গুলিতে মৃত্যু হয়েছে। অন্যদিকে তার অপরপক্ষে কে দাঁড়িয়ে রয়েছে? সাফি আলী। সে আবার এই মুহূর্তে একাদশ শ্রেণীর পড়ুয়া। তার পরিবার দাবি করছে এই ঘটনার তদন্ত করা হোক, কারণ তাকে ফাঁসানো হয়েছে বলে তিনি মনে করছেন। কে সত্যি বলছেন, কে মিথ্যে বলছেন, এটা তদন্ত সাপেক্ষ বিষয়। কিন্তু দুই পড়ুয়ার হাতেই অস্ত্র এবং তারা রিল বানানোর জন্য ভাবছেন, এটাই তো চাঞ্চল্যকর বিষয়। এক, তার সামাজিক দিকটি আমাদের ভাবতে হবে যে পড়ুয়ার হাতে কেন অস্ত্র উঠে আসছে। আর দুই, এই অস্ত্র এলো কোথা থেকে, তার যোগান, তার উৎস সম্পর্কে জানা। আমরা সাফি আলী সম্পর্কে আরো খোঁজ নিতে তার স্কুলে চলে গেলাম। সেখান থেকে আমরা কি জানতে পারলাম দেখুন। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি নয়মোজা হাই স্কুলে। এই স্কুলেরই ছাত্র সাফি আলী, যাকে পুলিশ ইতিমধ্যেই গ্রেপ্তার করেছে। যেটা জানা যাচ্ছে যে এই স্কুলের একাদশ শ্রেণীর ছাত্র হচ্ছে সাফি আলী। সে জালসা উপলক্ষে এক আত্মীয়র বাড়ি ঘুরতে যায়, এবং সেই সময় সেই সামিউল ইসলামের সাথে রিল বানাতে গিয়ে এই মর্মান্তিক ঘটনা ঘটে। পুলিশ যেটা জানিয়েছে যে এই সাফি আলী অবৈধভাবে অস্ত্র কারবারে যুক্ত। তাহলে প্রশ্ন উঠছে, একজন ছাত্রের কাছে কিভাবে অস্ত্র পৌঁছে যাচ্ছে? এর ফলে কি ছাত্র জীবনের যে ভবিষ্যৎ তা কি অন্ধকারে? তবে এই মুহূর্তে আমরা এসেছিলাম সেই নয়মৌজা হাই স্কুলে। স্কুল কর্তৃপক্ষ কিন্তু এই বিষয়ে মুখে কুলু পেটেছেন। তবে এখানে আমরা কয়েকজন ছাত্রকে পেয়েছি, তার সহযোগী, একসাথে পড়াশোনা করেছিল একটা সময়। একটু কথা বলে নেওয়ার চেষ্টা করব। এই যে সাফি আলী, যে পুলিশ যেটা দাবি করছে অবৈধ অস্ত্র কারবারে যুক্ত, কি বলবে, কোথা থেকে অস্ত্র পেল? এবং একজন ছাত্র যদি এই কারবারে যুক্ত হয়ে যায়, তাহলে ছাত্র সমাজ কোথায় যাবে, তাদের ভবিষ্যৎ কোথায়? দেখেন, সাফি আলী একটা খুব নর্মাল ভদ্র ছেলে ছিল। সে কোনো বেআইনি অস্ত্র কোনো আদৌ কোনোদিন নিজের চোখে দেখেছে কিনা সে বলতে পারবে না। সে নানির বাড়ি অনুষ্ঠানে গেছে, ওই যদি ওর কাছে যদি বেআইনি অস্ত্র থাকতো, সে যদি বাড়িতে রিলস বানাবে, আর অন্য কোনো রিলস থাকতো, তার কোনো লাইফে কোনো রিলস বললে কোনো জিনিস নাই। তার সে যে ছিল তার চাস্তো মামাতো ভাই, সেখানে গেছে, ওরই বেআইনি অস্ত্র থাকতে পারে ওখানেই। সেখানে ওই যে বেআইনি অস্ত্র নিয়ে কি একটা রিলস বানাতে গিয়ে দুর্ঘটনাটা ঘটে। এখন এই যে স্কুলের দাবি থেকে যে বলছেন আপনারা, ওই কিন্তু একটা
খুব ভদ্র ছেলে ছিল, কোনো ওর এইদিকে কোনো জড়িত ভাবে নেই। কোনো গতিবিধিতে না না, এরকম ওর লাইফে গতিবিধিতে কোনোদিন কোনো একটা ছেলের সাথে পার্সোনালি ম্যাটারও কিছু ঝামেলা হয়নি, কি এক থাপ্পড় কোনো মারপিট হয়নি। খুব ভদ্র ছেলে ছিল, এমনি সরল সরল পাঁচ নামাজ পড়ে সবসময়। ছেলে কোনো দিকে খারাপ পথে নেই। আসলে একে সম্পূর্ণভাবে নির্দোষ ছেলেকে দোষী করে দাবি করছে ওরা। দেখো পুলিশ দাবি করলেও এই স্কুলের যারা পড়ুয়া অর্থাৎ তার সাথে একটা সময় যারা পড়েছে তারা কিন্তু তা মানতে নারাজ। তবে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। তবে সব থেকে যেটা বড় প্রশ্ন উঠে আসছে যে এই সমস্ত ছাত্রের হাতে আগ্নেয়াস্ত্র চলে আসছে, সেই আগ্নেয়াস্ত্র কোথা থেকে আসছে, এই ঘটনায় কারা জড়িত, সেটাই কিন্তু সব থেকে একটা বড় প্রশ্ন উঠে আসছে। এবং তার পাশাপাশি কিন্তু এই বিষয়ে যথেষ্টই ভাবাচ্ছে পুলিশকে। আমি এই নয়মোজা হাই স্কুলে ছিলাম এবং জানি না এই স্কুলের শিক্ষক শিক্ষিকারা কেন মুখে কুলু পেটেছেন, কেন তারা সেই ছাত্র সম্পর্কে কিছু বলতে চাইছেন না, সেটা কিন্তু একেবারে কিছুই তারা জানাচ্ছেন না ক্যামেরার সামনে। তবে এই স্কুলের যারা পড়ুয়ারা রয়েছেন তাদের সাথে কথা বলে আপাতত আমরা যেটা জানতে পাচ্ছি যে সাফি আলী যাকে গ্রেপ্তার করা হয়েছে সে অত্যন্ত ভালো মনের এবং ভালো মানুষ ছিল। মালদা থেকে সুমিত ঘোষের রিপোর্ট, এনকেটিভি বাংলা। মালদা, একটু ভূগোলের ম্যাপটা খেয়াল করুন। বাংলাদেশ সীমান্ত, আপনারা জানেন যে মালদা মানেই হচ্ছে নকল নোট পাচারের জায়গা। মালদা বাংলাদেশ থেকে বিভিন্ন পথে সেখানে কিন্তু অস্ত্রের কারবারের জন্য বিখ্যাত। ইতিমধ্যেই আপনারা জানেন যে মালদার বিভিন্ন সীমান্তবর্তী অঞ্চল এলাকায় নজর রাখা হয় সারা বছর। ট্রেন, বাস, ট্রাম, রাস্তা সব জায়গায় কার্যত নজরদারি চলে পুলিশের পক্ষ থেকে। বারবার জাল নোট এখান থেকেই কিন্তু ধরা হয়েছে। তাহলে প্রশ্ন হচ্ছে, এই ভারত বাংলাদেশ সীমান্ত লাগোয়া মালদার কালিয়াচক, সেটাই কি এই মৃত্যুর পড়ুয়ার কারণ ঘুরপথে? খুব সহজেই বাংলাদেশ থেকে মাদক, আগ্নেয়াস্ত্র এই পাচার চক্রে জড়িয়ে পড়ছে এখানকার বহু মানুষ। অভাব অনটনের কারণে অনেকেই এই পাচার চক্রের অংশীদার হচ্ছেন। তারই কি একটা অংশ পড়ুয়ারাও? রাজ্য মানচিত্রে মালদহের কালিয়াচক বহু পরিচিত। আগ্নেয়াস্ত্র উদ্ধার হোক কিংবা আগ্নেয়াস্ত্র তৈরির কারখানার হদিস, অথবা জাল নোট উদ্ধার, ফেন্সিডিল উদ্ধার, বারবার সংবাদ শিরোনামে উঠে এসেছে এই কালিয়াচক। মালদা জেলা পুলিশ সূত্রে জানা গিয়েছে, 1 নভেম্বর থেকে এখনো পর্যন্ত কালিয়াচক থানার পুলিশ বিভিন্ন জায়গায় হানা দিয়ে একাধিক আগ্নেয়াস্ত্র সহ বিভিন্ন অসামাজিক কার্যকলাপে যুক্ত থাকার অভিযোগে 9 জনকে গ্রেপ্তার করেছে। 2 নভেম্বর নাকা চেকিংয়ে বালিয়াডাঙ্গা মজমপুর রাজ্য সড়ক থেকে 1800 বোতল ফেন্সিডিল উদ্ধার। 23 নভেম্বর ধৃত শামীম মমিন নামে এক ব্যক্তির থেকে উদ্ধার 600 বোতল ফেন্সিডিল। 6 নভেম্বর 8 লক্ষ টাকার চোরাই মোবাইল সহ একজনকে গ্রেপ্তার করে কালিয়াচক থানার পুলিশ। 8 নভেম্বর এসটিএফ কালিয়াচক থানার পুলিশ বিহারের বাসিন্দা মতিউর রহমান ও মোথাবাড়ির বাসিন্দা মোহাম্মদ সাইফুদ্দিনকে গ্রেপ্তার করে। তাদের কাছ থেকে উদ্ধার হয় 3টি 7mm পিস্তল। আবার সেই দিন রাতেই ইংলিশ বাজার থানা ও কালিয়াচক পুলিশের যৌথ উদ্যোগে বালিয়াডাঙ্গা থেকে প্রায় 4 লক্ষ টাকার জাল নোট সহ 3 জনকে গ্রেপ্তার করে পুলিশ। 14 নভেম্বর কালিয়াচক থানার পুলিশ 1 লক্ষ টাকার জাল নোট সহ 2 জনকে গ্রেপ্তার করে। মালদা থেকে সুমিত ঘোষের রিপোর্ট, এনকেটিভি বাংলা। একজন শিশুর হাতে যখন স্বাভাবিকভাবেই উঠে আসে অস্ত্র, তখন তার মানসিকতা নিয়ে প্রশ্ন ওঠে, অর্থাৎ শিশু মনে অস্ত্রের কারবার কেন? আমরা এ নিয়ে জানতে কথা বলেছিলাম মনোবিদদের সঙ্গে। তারা কি বলছেন শোনাবো। একই সঙ্গে আপনাদেরকে শোনাবো মালদা কলেজের প্রিন্সিপাল, তিনি এ বিষয়ে তার কি মতামত জানাচ্ছেন। তাদের ছেলেমেয়েদের উপর আরেকটু কন্ট্রোল একটু বাড়ানোটা দরকার। কোথাও যেন অ্যাডিকশন লেভেলে পৌঁছে না যায়, কারণ সোশ্যাল মিডিয়া অ্যাডিকশনটা কিন্তু যে কোনো অন্য ধরনের অ্যাডিকশনের মতো ইকুয়ালি খারাপ। ব্রেনে সে একই মেকানিজমগুলো অ্যাক্টিভেট হয়। তো এটা একটা কাইন্ড অফ একটা রেড ফ্ল্যাগ। মানে প্রত্যেককেই ভীষণ সজাগ হওয়া উচিত তাদের সন্তানরা কি ধরনের মেটেরিয়াল স্ক্রোল করছে, এবং যে ধরনের ইভেন গেমগুলো রয়েছে যেখানটা আগ্নেয়াস্ত্রর প্রয়োগ প্রচুর দেখানো হয়, যেরকম ধরুন বিজিএমআই বা ফ্রি ফায়ার, এগুলোর থেকেও বাচ্চাদের মধ্যে কিন্তু একটা অ্যাগ্রেসিভ বা এই ধরনের ওয়েপন নিয়ে খেলার একটা প্রবণতা কিন্তু বাড়ছে। এটাই খুবই চিন্তার বিষয়। আমরা জানি না, আমরা যারা অনেকটা সিনিয়র
আমরা কোথায় দাঁড়িয়ে আছি। আমার মনে হয় সমাজের সর্বস্তরের মানুষদের এই পুরো বিষয়গুলো নিয়ে আমাদের অনেক বেশি ভাবতে হবে, সচেতন হতে হবে এবং আমার মনে হয় আরো পদক্ষেপ সব, মানে এটা শুধু গভর্নমেন্ট দেখবে, এটা আমার নয়, ওটা ওর নয়, এটা একটা সার্বিক একটা সচেতনতার বিষয়। এবার একটু রাজনৈতিক মহলের প্রতিক্রিয়ায় যদি নজর রাখি, এ বিষয়ে অধীর চৌধুরী তিনি কি প্রতিক্রিয়া জানাচ্ছেন, নজর রাখি। আস্তে আস্তে পশ্চিমবঙ্গে সব থেকে বেশি সুলভ পিস্তল, বোমার মশলা তৃণমূলের সৌজন্য এগুলো তো আছে। পিস্তল, বোমার মশলা এই বাংলার ঘরে ঘরে, পাড়ায় পাড়ায় বোমা ফাটছে, দেখছেন না, বাচ্চা শিশু মারা যাচ্ছে। পিস্তল যাত্রার কাছে আছে, তৃণমূলের সৌজন্য। আপনাদেরকে ঠিক 3-4 মাস আগে নিয়ে যাই। আপনাদের মনে পড়ছে যে গোটা বাংলা উত্তাল হয়ে গিয়েছিল, গোটা বাংলা রাত জাগর নামে রাস্তায় নেমে প্রতিবাদ করেছিল আরজি কর আন্দোলনে। ইস্যু ছিল দুটো। এক, যেভাবে আরজি কর হাসপাতালে একজন তরুণী চিকিৎসককে খুন ধর্ষণ হতে হয়েছিল, সেই ঘটনার প্রতিবাদে উই ওয়ান্ট জাস্টিসের দাবিতে আমরা প্রত্যেকে রাস্তায় নেমেছিলাম। একই সঙ্গে আমরা দেখেছিলাম যে ওই আরজি কর আন্দোলনে প্রতিবাদ করার সময় আরজি কর হাসপাতালে একদল দুষ্কৃতী কিভাবে চিকিৎসকদের হুমকি হাসপাতাল ভাঙচুর করেছিল। তারপর গোটা রাজ্য জুড়ে মানুষ বলেছিলেন, না না, এ তো হতে পারে না। ধিক্কার দেওয়া হয়েছিল যে হাসপাতালে ভাঙচুর করা যাবে না, হাসপাতাল মানুষের প্রপার্টি, এখানে মানুষ বাঁচানো হয়। কিন্তু কে কার কথা শোনে? আবার একই ঘটনার পুনরাবৃত্তি আবার এবার বেহালার বিদ্যাসাগর স্টেট জেনারেল হাসপাতালে। সেখানেও ভাঙচুরের অভিযোগ, ফের হাসপাতালে হামলার অভিযোগ। এবারে ঘটনাটি বেহালার বিদ্যাসাগর হাসপাতালে, রোগী মৃত্যুকে কেন্দ্র করে হামলা। কিন্তু এর আগেও হাসপাতালে নিরাপত্তা নিয়ে এক গুচ্ছ নির্দেশিকা দিয়েছিল সুপ্রিম কোর্ট। রাজ্য সরকারও বিষয়টি নিয়ে রীতিমতো হলফনামা দিয়েছে এবং সেখানে বারবার করে বলা হয়েছে যে কোনোভাবে হাসপাতালের উপর হামলা করা যাবে না, এই বিষয়ে জিরো টলারেন্স নীতি নেওয়ার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকার। কিন্তু কে কার কথা শুনছে? সামান্য ত্রুটি বিচ্যুতি বা বিনা কারণেও দেখা যাচ্ছে বিভিন্ন হাসপাতাল ভাঙচুর, রোগীর পরিবারের তরফ থেকে চিকিৎসকদের মারধরের ঘটনা। আর এবার বেহালার বিদ্যাসাগর হাসপাতাল। না, এটা তো অত্যন্ত দুঃখের, হতাশার, ক্ষোভের যে এতগুলি ঘটনা পরপর ঘটেছে আরজি করের ঘটনার পরেও, এবং তারপরেও যখন এরকম ঘটনাগুলি ঘটে সেখানে আমরা দেখছি যে হাসপাতালগুলিতে আমাদের স্বাস্থ্যকর্মী এবং চিকিৎসক তাদেরকে সুরক্ষা দেওয়ার মতো কোনো রকমের বন্দোবস্ত আমরা কিন্তু এখনো পর্যন্ত দেখতে পাচ্ছি না। মহামান্য সুপ্রিম কোর্টের কাছে রাজ্য সরকার তারা হলফনামা জমা দিয়ে বলছেন যে তারা এই সুরক্ষার সমস্ত ব্যবস্থা তারা করছেন, কিন্তু তবুও আমরা বাস্তবে যেটা দেখছি যে কালকে এখানে একটা রোগী এসছিল, তার কিছুক্ষণের মধ্যেই রোগীটি মারা যায়। 12টা সাড়ে 12টার সময় হাসপাতালে একদল এরকম যারা হাসপাতালে ভাঙচুর করার মতো একটা দল এসে তারা করে এবং সেখানে তারা চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীদেরকে শারীরিকভাবে আঘাত করার চেষ্টা করে। একজন চিকিৎসক বা চিকিৎসকরা যারা ছিলেন তারা কোনো ক্রমে সেখান থেকে পালিয়ে যেতে পারেন, কিন্তু একজন সিস্টার তিনি দুঃখজনকভাবে হচ্ছে যে তিনি আক্রান্ত হন। ঠাকুরপুকুরের বাসিন্দা বছর 28-এর মেহবুব আলম গতকাল বুকে ব্যথা নিয়ে বিদ্যাসাগর স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি হন। ঘণ্টা দুয়েক চিকিৎসা চলে এবং বেশ কিছুক্ষণ পরেই চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। কিভাবে এই ঘটনা ঘটল তা জানতে চেয়ে রোগীর পরিজনরা হাসপাতালে ব্যাপক ভাঙচুর করে। শুধু তাই নয়, এই কর্তব্যরত নার্সদেরও মারধর করা হয়, এমনটাই কিন্তু অভিযোগ। হাসপাতালের ভেতরে আসবাবপত্র ভাঙচুর করা হয়, গেট ভাঙচুর করা হয়। এই ঘটনায় 9 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ক্যামেরায় শুভজিতের সঙ্গে সুস্মিত, এনকেটিভি বাংলা, বেহালা। খাস কলকাতাতেই হাসপাতালে তাণ্ডব,
রোগী মৃত্যুকে কেন্দ্র করে এই ঘটনা বেহালা বিদ্যাসাগর হাসপাতালে। 3 নার্সকে মারধরের অভিযোগ। হাসপাতালের গেটের কাছ থেকে শুরু করে চেয়ার টেবিল ভেঙে চুরমার করে দেওয়া হয়েছে স্টোর রুম, এবং ওষুধ মাটিতে ফেলে দেওয়া হয়েছে ঠিক আরজি করের কায়দায়। এক মহিলা সহ 9 জনকে গ্রেফতারও করেছে পুলিশ। গতকাল রাতের ঘটনায় আতঙ্কিত হাসপাতালের ডাক্তার, নার্সরা। এবার আপনাদেরকে একটু মনে করিয়ে দিই তাদেরকে যারা মনে করছেন যে কোনো ঘটনা ঘটলেই হাসপাতালে ভাঙচুর করা যায়, নার্সদের পেটানো যায়, ডাক্তারদের মারধর করা যায়, তাদের একটু মনে করিয়ে দিই সুপ্রিম কোর্টের গাইডলাইন্স। হাসপাতালের নিরাপত্তা নিয়ে সুপ্রিম কোর্টের নির্দেশিকাগুলো একটু মনে রাখুন। প্রতিটি হাসপাতালের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে সংশ্লিষ্ট রাজ্য সরকারকে, অর্থাৎ এই ঘটনার দায় সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী কার্যত রাজ্য সরকারের দিকেই। মহিলা এবং পুরুষ চিকিৎসকদের পৃথক বিশ্রামাগারের ব্যবস্থা করতে হবে, নার্সদের আলাদা রুমের ব্যবস্থা করতে হবে রেস্টের জন্য। প্রত্যেক হাসপাতালের চিকিৎসক এবং চিকিৎসা কর্মীদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে। প্রত্যেক হাসপাতালের করিডোরে সিসিটিভি ক্যামেরা বসাতে হবে। পর্যাপ্ত পরিমাণে আলোর ব্যবস্থা রাখতে হবে। হাসপাতালের নিরাপত্তায় কোনো গাফিলতি করা চলবে না। সব হাসপাতালে সর্বক্ষণের জন্য নির্দিষ্ট অভিযোগ বক্স রাখতে হবে। এত কিছু তো সুপ্রিম কোর্টের গাইডলাইন্স, কিন্তু তারপরেও কিভাবে দিনের পর দিন বিভিন্ন সরকারি বা বেসরকারি হাসপাতালে ত্রুটি বিচ্যুতি বা বিনা কারণে এভাবে চিকিৎসকদের হেনস্থা, ভাঙচুর, ওষুধ নষ্ট এসব চলবে? আর যখন ডাক্তারবাবুরা তারই প্রতিবাদে রাস্তায় নেমে প্রতিবাদ করবেন, আন্দোলন করবেন, বা দেখা যাবে তারা ধর্নায় বসবেন, অনশন করবেন, তখন চিকিৎসকরা কাজ করছেন না বলে পাল্টা কর্মসূচি নেওয়া হবে। এটা তো চলতে পারে না। ফলে রাজ্য সরকারকেও সুপ্রিম কোর্টের গাইডলাইন্স মেনে চলা এবং সেগুলোকে রিস্টোর করার যাবতীয় ব্যবস্থা করতে হবে। এবার আপনাদেরকে দেখাবো আমাদের পরবর্তী আরো একটি গ্রাফিক্যাল প্রেজেন্টেশন, যেখানে খুব স্পষ্টভাবে এই মাসের শুরুতেই সুপ্রিম কোর্টে দেওয়ার হলফনামায় রাজ্য সরকার কি জানিয়েছিল। রাজ্য সরকার জানিয়েছিল রাজ্যের নিরাপত্তা নিয়ে রাজ্যের যে হলফনামা, সেখানে পরিষ্কার রাজ্য সরকার জানিয়েছিল যে ডিউটি রুম তৈরির 97% কাজ হয়ে গেছে, শৌচাগার তৈরির কাজ হয়ে গিয়েছে 95%, আলোর পরিকাঠামো তৈরি হয়েছে 95%, সিসিটিভি ক্যামেরা বসানোর কাজ হয়েছে 100%। রাজ্যের 28টি মেডিকেল কলেজে প্যানিক বাটন বসানোর কাজ শুরু হয়েছে। 1065টি বায়োমেট্রিক অ্যাক্সেস কন্ট্রোল ডিভাইসের মধ্যে 656টি বসানো হয়ে গিয়েছে। রাজ্যের 28টি মেডিকেল কলেজে অতিরিক্ত 9514 জন নিরাপত্তারক্ষী মোতায়েন করা হয়েছে। কিন্তু তারপরেও একেবারে খাস কলকাতায় বিদ্যাসাগর হাসপাতালে সেখানে কি আটকানো গেল হামলা? যদি এই হামলা আটকানো না গিয়ে থাকে, তাহলে এটা আটকানো সম্ভব কিভাবে? এখন এই প্রশ্ন নিয়েই কার্যত দ্বিধা বিভক্ত বাংলার সাধারণ মানুষ। আমরা এই নিয়ে আলোচনায় থাকছি। একটা ছোট্ট বিরতির পর ফিরে আসছি। সিপিএম এর হলোটা কি? সে কি তৃণমূলের মতো কোথাও ভোটকুশলীর কায়দায় রাস্তায় নামতে চাইছেন, স্ট্র্যাটেজি ঠিক করছেন? এমন একদিনে আপনাদের সামনে সিপিএম নিয়ে আলোচনা করতে বসেছি, বেশিরভাগ জায়গাতেই সিপিএম এর জামানত বাজেয়াপ্ত হয়েছে বিধানসভা উপনির্বাচনে। না, সিপিএম একা নেই, কংগ্রেস আছে, এমনকি রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপিরও জামানত জব্দ হয়েছে। এবার আসি মূল সিপিএম এর কথায়। মতাদর্শগত আনুগত্য শিখে এখন আর পেশাদার বিপ্লবীদের প্রয়োজন নেই, চাই পেশাদার বা পেশাদারিত্ব। বিপ্লবী আবেগ দেওয়ার কাজ হচ্ছে না। ক্ষমতা হারানোর পর বছরের পর বছর, নির্বাচনের পর নির্বাচন কেটে গেলেও কিছুতেই ঘুরে দাঁড়ানো যাচ্ছে না। শূন্য থেকে কিছুতেই ফেরা যাচ্ছে না, অন্তত সংখ্যার ঘরে। দলে কর্মী থাকলেও কঠিন সময়ে মোকাবেলায় তারাই হয়ে যায় অযোগ্য, নয়তো উদাসীন। দলে নিষ্ক্রিয় পার্টি সদস্যের সংখ্যা ক্রমাগত বেড়ে চলেছে, কার্যত নিষ্ফলা সেলের মতো। দলের অন্তর্ভুক্তিও সংখ্যা কমেছে, সংগঠনের অবক্ষয় অব্যাহত রয়েছে। এই পরিস্থিতিতে সিপিএম এর পয়সা খরচ করে দলের দৈনন্দিন কাজের জন্য কর্মী নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে দল। সেখান থেকেই বিজ্ঞাপন। না, অন্য কেউ নয়, স্বয়ং বিজ্ঞাপনটি দিয়েছেন সিপিএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম।
অনেকে বলছেন বাবা, তৃণমূলের কায়দায় পেশাদারিত্বের কার্যত তারা আহ্বান করছেন, পেশাদারদের আহ্বান করছেন। বিজ্ঞাপনে পেশাদার রাজনৈতিক বিশ্লেষক থেকে পলিটিক্যাল ইন্টার্ন, কন্টেন্ট রাইটার, গ্রাফিক্স ডিজাইনার, এমনকি ডিজিটাল মার্কেটিং এর জন্য দরখাস্তের আবেদন করছেন আলিমুদ্দিন স্ট্রিট। ঘুরে দাঁড়াতে সিপিএম এর ভরসা এবার এইসব বেতনভুক কর্মচারীরা। এসব দেখে নিন্দুকেরা কি বলছেন জানেন? মন্দার বাজারে অন্তত কাজের সুযোগ তো দিচ্ছে সিপিএম, ঘুরে দাঁড়াক আর না দাঁড়াক। না, এই জন্য গোটা বাংলা আবার সিপিএম এর পার্টি অফিসের সামনে ভিড় করবেন না, ক্রাইটেরিয়া ম্যাচ করতে হবে। যেমন ধরুন, রাজনৈতিক বিশ্লেষকের জন্য 4 থেকে 8 বছর, এরকম ভাবে ক্রাইটেরিয়া ম্যাচ করলেই চাকরি পাওয়া যাবে সিপিএম এ। অর্থাৎ পেশাদার কাজের লোক চাই। আসুন এবার আপনাদেরকে দেখাই যে পশ্চিমবঙ্গের এই 10 কোটি জনসংখ্যার ওপরে প্রায় 7.5 কোটি জড়িত রয়েছেন সোশ্যাল মিডিয়ায়। 4.5 কোটি মানুষ হোয়াটসঅ্যাপ করেন, প্রায় 4 কোটি মানুষ ফেসবুক ব্যবহার করেন। এর বাইরেও রয়েছে অনেকগুলি সোশ্যাল মিডিয়া, সেখানেও সাবস্ক্রাইবার কম নেই। সে কারণে সিপিএম এর থেকে দূরে থাকতে পারেন না। ডিজিটাল মাধ্যমকে ব্যবহার করে রাজনীতি মতাদর্শ মানুষের কাছে পৌঁছে দিতে চায় তারা। হঠাৎ বৃহৎ পুঁজি নিয়ন্ত্রক সংবাদ মাধ্যম বামেদের ত্যাগ করেছে। অন্যদিকে সোশ্যাল মিডিয়াও বৃহৎ পুঁজির দ্বারা নিয়ন্ত্রিত হলেও কর্মী বাহিনী দলকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। গত লোকসভা নির্বাচনের সময় রাজ্যের সিপিএম এর ফেসবুক পেজের ফলোয়ার ছিল 30,000-এর মতো, এখন তা 50,000-এ দাঁড়িয়েছে। আরো বেশি মানুষের কাছে পৌঁছে যেতে চায় সিপিএম। মানুষ কি ভাবছে তাও সোশ্যাল মিডিয়ায় তুলে ধরার চেষ্টা করছে সিপিএম। না, কোন সিপিএম এর কথা বলছি জানেন? যারা মেহনতি, শ্রমজীবী, শ্রমিক শ্রেণীর মানুষের সেই সিপিএম। লোকসভা নির্বাচনের আগে আমাদের ফেসবুক পেজে আমাদের চেনার তার রিচ ফলোয়ার ছিল 30K ফলোয়ার, এখন সেটা 50K ওপরে, 50.5K। ফলে আরো অনেক বেশি মানুষের কাছে আমরা পৌঁছে দিতে পারছি এবং এটা যা করছি তাতে আমরা সন্তুষ্ট নই। আমরা চাই আরো বিস্তার লাভ করুন, এটা আরো তলাতে কত করে মানুষের কাছে আমরা নিয়ে যেতে পারি তার প্রচেষ্টা আমরা করতে চাই। কারণ এর মধ্যে দিয়ে আমরা যেটা বললাম আগেই যে আমাদের রাজনৈতিক মতাদর্শ, আমাদের রাজনীতি, আমাদের সংগ্রাম, আমাদের আন্দোলন, সামগ্রিক মানুষের জীবন জীবিকার সমস্যা, এই সব কিছু নিয়েই আমরা সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করি। মানুষ কি ভাবছেন সেটাও আমরা সোশ্যাল মিডিয়াতে তুলে ধরার চেষ্টা করি বিভিন্ন ঘটনাবলীকে কেন্দ্র করে। 34 বছর রাজ্য শাসন করার পর সিপিএম কে নতুন করে ভাবতে হচ্ছে মানুষ কি চায় তা তারা জানতে চান। দেখুন, নিন্দুকেরা চায়ের থেকে বসে এটাও বলছেন এই সিপিএম এ নাকি বাংলায় কম্পিউটার তুলে দিতে চেয়েছিল। না, সিপিএম এর অনেক নেতা পাল্টা ওই চায়ের থেকে বসে এই প্রচারও করেছেন, আমরা শুনেছি, যারা বলতেন না গোটা রাজ্যে নয়, একটি স্কুলের ঘটনাকে অতিরঞ্জিত করে দেখানো হচ্ছে। দেখুন, তথ্য পাল্টা তথ্য যাই থাকুক, সিপিএম কিন্তু এখন এআই নির্ভর। সিপিএম এর সোশ্যাল মিডিয়ার বা তাদের পেজগুলো দেখলে যেন দেখে মনে হয় কোনো পেশাদার সংস্থার দ্বারাই নিয়ন্ত্রিত হচ্ছে। অর্থাৎ তৃণমূলের দেখানো পথেই কি যেতে চাইছে সিপিএম? প্রযুক্তির মাধ্যমে সমাজের সঙ্গে সংযোগ সাধন, সোশ্যাল মিডিয়ায় জড়িয়ে সৃজনশীলতা, তরুণ বা সাংস্কৃতিক ফ্রন্টের অনেকেই চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তাদের সবাইকে একসঙ্গে নিয়ে কাজ করলে সক্ষমতা এবং সামর্থ্য বৃদ্ধি পাবে বলেই মনে করেন সিপিএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম। পার্টি মেম্বার, পার্টির হোল টাইমার, বাইরের কিছু কাজ থাকে, কর্মী সমর্থকদের দরদি নিয়েই সিপিএম এর মানব সম্পদ, জানিয়েছেন সিপিএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম। সমাজ মাধ্যম মানেই তো তাই, সমাজের সঙ্গে তুমি কানেক্ট করবে এবং মাধ্যমটা হচ্ছে টেকনোলজি। তাহলে এই টেকনোলজিক্যালি যারা ইকুইপড তাদের কাছ থেকে আমাদের অনেক কিছু শেখার আছে। আর এই সমাজের সঙ্গে যে কমিউনিকেশন করতে হবে, তাহলে কন্টেন্ট থেকে, ফরম্যাট থেকে, এগুলো হচ্ছে কতগুলো ক্রিয়েটিভিটি ইনফিউজড, সৃজনশীলতা,
সেটা কমিউনিস্ট পার্টির নিজস্ব ইনহাউস আমাদের ছেলে মেয়েরা তরুণ বয়স থেকে এগুলোতে ইনভাইভড হয়। তারপরে যারা সাংস্কৃতিক ফ্রন্টে কাজ করে, অন্যান্য ফ্রন্টে কাজ করে, আন্দোলন সংগ্রাম করে, তো তাদেরকে আজকের উপযোগী ট্রেনিং আমাদের দরকার এবং অনেকটা হ্যান্ড হোল্ডিংয়ের মতো পাশাপাশি কাজ করলে আমাদের নিজেদের সক্ষমতা এবং যে সামর্থ্য সেটা বৃদ্ধি হবে। এটা সিপিআইএমের নিজস্ব সক্ষমতা এবং সামর্থ্য প্রচার আন্দোলনের ক্ষেত্রে গড়ে তোলার জন্য সব রকমের কাজ থাকে। সবাই পার্টি মেম্বার হয় না, পার্টি মেম্বার তো কয়েকজন থাকে, আরও কয়েকজন পার্টি হোল্ডার থাকে, তার বাইরে একটা বিশাল অংশ থাকে যারা পার্টি কর্মী, সমর্থক, দরদি, তারা সবাই মিলে এটা সবটা মিলে আমাদের মানব সম্পদ। মোহাম্মদ সেলিমের উদ্যোগ কতটা কাজে আসবে তার সময় বলবে, কিন্তু আমাদের সাংবাদিকরা জেলায় জেলায় ঘুরে বিভিন্ন জেলার সিপিএম এর বড় বড় ছোট ছোট নেতৃত্ব সবার সঙ্গে কথা বলে জানার চেষ্টা করেছেন যে মোহাম্মদ সেলিমের এই যে উদ্যোগ তাকে তারা কিভাবে দেখছেন। এতে কি সিপিএম এর পুনরুজ্জীবন সম্ভব, ঘুরে দাঁড়ানো সম্ভব, শূন্য কাটিয়ে সংখ্যায় যাওয়া সম্ভব? আমরা এই নিয়ে জেলায় জেলায় কথা বলেছিলাম। প্রথমে আপনাদের দেখাবো বীরভূম জেলা নেতৃত্ব বা বীরভূমের সিপিএম এর বিভিন্ন নেতা নেত্রীরা কি বলছেন। না, এটা নতুন করে দেখছে এরকম নয়। আসলে এইটা প্রথম যেটা বিষয় সেটা হচ্ছে যে মার্ক্সবাদের ভিত্তিতে যারা পার্টি করে তারা পরিবর্তনের পক্ষে, মানে পরিবর্তনের পক্ষে মানে হচ্ছে তারা বিজ্ঞানে বিশ্বাস করে। ফলে এইটা আমাদের যা অ্যাভেলেবেল ছিল তাদেরকে দিয়ে এই টিমটা চালানো হতো। দেখা যাচ্ছে কিছু প্রফেশনাল লোক ছাড়া এই ধরনের কাজ, যে প্রফেশনাল যে এক্সপার্টি, সেটা সবারই মধ্যে তো থাকে না, সেই জন্যই সেটা করা হয়েছে। ডেফিনেটলি এটাতে আমাদের কটা ভোট বাড়বে আমি জানি না, কিন্তু আমরা যারা পার্টিটা করতে চাই আর কি, কিসের ওপর দাঁড়িয়ে আমরা পার্টিটা করছি সেটা আরও স্পষ্ট পরিষ্কার হবে। দেখুন, বীরভূম জেলা নেতৃত্বের একটা কথা তিনি কার্যত মেনে নিয়েছেন, এখন লড়াই শুধু মাঠ ময়দানে হয় না, এখন লড়াই হয় সোশ্যাল যুদ্ধেও। অর্থাৎ সোশ্যাল মিডিয়াতেও আপনাকে এগিয়ে থাকতে হবে, জনমতে আপনাকে পার্টিসিপেট করতে হবে, না হলে পিছিয়ে পড়বেন। এটা আমার কথা নয়, ডারউইনবাদ। অর্থাৎ যে সয় সে রয়। আপনাকে যদি রইতে হয় আপনাকে সইতে হবে, অর্থাৎ আপনার পুরনো ধ্যান ধারণা বাদ দিয়ে সমাজের স্রোতে আপনাকে ভাসিয়ে দিতে হবে। চলুন এবার আপনাদেরকে দেখাই উত্তর 24 পরগনার সিপিএম এর নেতৃত্বরা কি বলছেন। তার খরচও কম, এক্ষেত্রে প্রচুর নিম্ন মধ্যবিত্ত গরিব ছেলেপিলে তারাই হচ্ছে এই সমাজ বিদ্যুৎ চালায়, ইউটিউবার বা ইত্যাদি ইত্যাদি নানানভাবে। তাই সমাজ মাধ্যমে এই বিকল্পকে আমরা আমাদের যে প্রথাগত যে প্রচার আমাদের কমিউনিস্ট পার্টির, সেই প্রচার প্রোপাগান্ডার কৌশলের পাশাপাশি এইটার উপরেও আমরা গুরুত্ব দেব। এবার আপনাদেরকে দেখাবো যে হুগলি জেলার পক্ষ থেকে নেতৃত্বরা কি বলছেন। প্রতিষ্ঠিত যে নিউজ চ্যানেলগুলো তারা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে চলে এসছে। ফলে সমাজের মধ্যে প্রযুক্তির বিকাশ, মানুষের মননের মধ্য দিয়ে যে বিষয়গুলো ঘটছে, যে বিষয়গুলো এগিয়ে চলেছে, তাকে এড়িয়ে থাকার তো কোনো মানে হয় না, বিশেষ করে বামপন্থীরা তা করে না। তাই তার সাথে সাযুজ্য রেখে কাজ করার একটা প্রচেষ্টা, এটা আমাদের একটা ধারাবাহিক প্রচেষ্টা। আপনাদের শুরুতেই বলেছি যে তৃণমূলের মতো পেশাদার নিয়োগ করে জনমতের অংশীদার হতে চেয়েছিল তৃণমূল কংগ্রেস, যে জন্য আপনারা দেখবেন যে পেশাদার হিসেবে, ভোট কুশলী হিসেবে প্রশান্ত কিশোর বা পিকে নামে যাকে আপনারা চেনেন তাকে নিয়োগ করা হয়েছিল। এবার প্রশ্ন হচ্ছে যে খানিকটা সেই কায়দাতেই সিপিএম পেশাদার নিয়োগ করতে চাইছে, তারই বিজ্ঞাপন। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কুণাল ঘোষ তিনি বলছেন কার্যত সিপিএম এর দেউলিয়াপনারই পরিচয়। কেন তিনি কথা বলছেন? এটা বলতে গিয়ে তিনি বলছেন অনিল বিশ্বাস যখন বেঁচে ছিলেন তখন গণশক্তির জন্য কাগজে বিজ্ঞাপন দিয়ে সাংবাদিক নিতে হয়নি। এর থেকে প্রমাণিত হয় সিপিএম আর বাস্তবে নেই, পুরোটাই সোশ্যাল মিডিয়ায় চলে গিয়েছে। তাদের কাছে ভালো ছেলে মেয়ে যায় না, তাই দেউলিয়া বিজ্ঞাপন। মন্তব্য কুণাল ঘোষের।
সিপিএম কালকে একটা বিজ্ঞাপন দিয়েছে না, এই চাই, এই চাই। ওদের উচিত ওটাকে আর একটু অ্যামেন্ড করে প্রথম বিজ্ঞাপনটা একটা রাজ্য সম্পাদকও চাই। কারণ যে সিপিএম শূন্যই থাকে, আরে অরিজিৎ সিং এর গানটা আর একবার গান না, আর কবে আর কবে আর কবে সিপিএম শূন্য থেকে এক হবে। কুণাল ঘোষ তো কটাক্ষ করলেন, তিনি বলছেন যে লোক নিয়োগের আগে সবার আগে দরকার একজন ভালো রাজ্য সম্পাদক খুঁজে বের করা, এই মর্মে আরেকটা বিজ্ঞাপন। জয়প্রকাশ মজুমদার তিনি কি বলছেন এই বিজ্ঞাপন সম্পর্কে শুনুন। নৈহাটিতে তাদের যে প্রার্থী, বামফ্রন্টের যে প্রার্থী, সেটা দেখে সাধারণভাবে রাজনৈতিক বিশ্লেষণে মনে হয় যে তাদের সামনে এখন এত বড় প্রশ্ন এসে গেছে যে গণতান্ত্রিক মডেলে থাকবে না আবার চলে যাবে চারু মজুমদার মডেলে। তাদের সামনে প্রাসঙ্গিকতা, মানুষের কাছে গিয়ে ভোট পাওয়ার প্রাসঙ্গিকতা প্রায় শেষ হয়ে গেছে। তাদের নেতৃত্বের দুর্বলতা, সুতরাং তারা যে সোশ্যাল মিডিয়া কিংবা টিভিতেই বেঁচে থাকবে, মানুষের ভোট পাবে না। এবং দেখবেন প্রায় সব জায়গাতেই বামপন্থী প্রার্থীদের দেখবেন জামানত জব্দ হয়ে গেছে, কংগ্রেসের সঙ্গে তাদের সম্পর্ক ছিন্ন হয়ে গেছে, এই বন্ধুত্ব বিচ্ছেদ, এই সমস্ত মিলিয়ে তাদের, আমার মনে হয়েছে তারা সিদ্ধান্তহীনতায় ভুগছে। দেখুন, এর একটা অদ্ভুত ব্যাখ্যা। তৃণমূল যখন ভোট কুশলী নিয়োগ করে তখন তৃণমূলের কাছে নীতিহীনতা বা সিদ্ধান্তহীনতা মনে হয় না, কিন্তু যখন সিপিএম নামক দলটি ভোট কুশলী বা সোশ্যাল মিডিয়াকে হ্যান্ডেল করার জন্য কর্মখালির বিজ্ঞাপন দেয়, তখন সেই তৃণমূল কংগ্রেসেরই মনে হয় যে এটা একটা এমন পর্যায়ে পৌঁছে গেছে সিপিএম যে কোথাও এটা দেউলিয়াপনায় পৌঁছে গেছে। এখন প্রশ্ন হচ্ছে, ঠিক এই জায়গায় দাঁড়িয়ে সিপিএম এর রাজ্য সম্পাদক তিনি পরিষ্কার বলছেন, মোহাম্মদ সেলিম, এই পেশাদারিত্বটার প্রয়োজন রয়েছে, কারণ সোশ্যাল যুদ্ধে যদি জিততে হয় সামাজিক মাধ্যমে মানুষের সঙ্গে সংযোগ বাড়াতে হয়। এখন প্রশ্ন হচ্ছে, এই সিপিএম কে আমরা সমাজ মাধ্যমে বা সোশ্যাল মিডিয়ায় জনসংযোগে দেখতে অভ্যস্ত নই। আমরা ছোটবেলায় পড়েছি না যে অনধিকার চর্চা কপালে চরচর করে, অর্থাৎ যা মানুষ অভ্যস্ত নয়, যা করেনি, সেটা দেখতে কার্যত বাঁকা লাগে। সিপিএম কে আমরা ছোট থেকে দেখে এসেছি, আপনারা দেখে এসেছেন যে মানুষের মধ্যে জনসংযোগ, কৌটো নাড়িয়ে বাজারে যাওয়া, তহবিল তৈরি করা, এই যে জনসংযোগ, এটা থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার কারণেই কি সিপিএম কে আজকে সোশ্যাল মিডিয়াতে ভরসা করতে হচ্ছে? নাকি বিজেপি এবং কংগ্রেস এবং একই সঙ্গে তৃণমূল কংগ্রেসের সোশ্যাল মিডিয়ায় জনসংযোগ বা সোশ্যাল যুদ্ধ দেখে তারা মনে করছেন যে তারাই বা পিছিয়ে থাকবেন কেন, পুরনো ধ্যান ধারণা ছেড়ে কার্যত নতুন সাগরে ডুব দিতে চাইছেন মোহাম্মদ সেলিম। সে কারণেই এই নতুনত্বের জায়গায় তিনি পৌঁছতে চাইছেন। যেমনটা দেখবেন যে সোশ্যাল মিডিয়ার যে পেজগুলো রয়েছে সেখানে সিপিএম কে দেখা যাচ্ছে এআই টেকনোলজি ব্যবহার করতে। আমরা দেখতে পাচ্ছি প্রচারেও অভিনবত্ব। ফলে সিপিএম কি চাইছে বাকি যে তিনটি মূল স্রোতের দল তাদের সঙ্গে সমানভাবে সমান তালে পা মিলিয়ে চলতে সোশ্যাল মিডিয়াকে নির্ভর করতে। এবার চলুন আপনাদেরকে দেখাই দিলীপ ঘোষ তিনি কি বলছেন, কারণ দিলীপ বাবুদের দলও একাধিকবার বিভিন্ন রাজ্যে বিভিন্ন সময় ভোট কুশলীদের সাহায্য নেন, আবার একইভাবে বিজ্ঞাপন দিয়ে তারাও সদস্যতা অভিযানে নেমেছেন। যেমন ধরুন, মিস কলেই সদস্য, ওটিপিতে সদস্য, তারাও কিন্তু এই হাইটেক পদ্ধতিতেই দলের শ্রীবৃদ্ধির চেষ্টা করছেন। দেখুন কি বলছেন দিলীপ ঘোষ। ভালো চাকরি বাকরির সুযোগ হচ্ছে, পার্টিটা যদি না থাকে কোথায় লাগবে লোকে, সোশ্যাল মিডিয়াতেই আছে। তারা যেভাবে বাংলার সাধারণ মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন, আরজিকর আন্দোলন নিয়ে যেভাবে বিপদগামী করে মমতা ব্যানার্জিকে বাঁচাবার চেষ্টা করেছেন, এই জিনিসটা সাধারণ মানুষ ক্ষমা করবেন, এটা এক্সপোজ হয়ে গেছে। আমরা রাজনৈতিক মহলের প্রতিক্রিয়া শুনছি, কিন্তু সাধারণ মানুষ তারা কি সিপিএম কে এভাবে দেখতে অভ্যস্ত?
তারা কি সিপিএম এর জনসংযোগের মাধ্যমে সিপিএম কে ভোট দেবেন? যেটা শুরুতেই বলছিলেন অচিন্ত মল্লিক, যে কতটা আখেরে ভোটে তা কাজে আসবে তা তিনি জানেন না, কিন্তু সমাজের মূল স্রোতের সঙ্গে মিশে থাকতে গেলে, সমাজে আপডেট হতে গেলে সোশ্যাল মিডিয়ায় তাদের ভেসে থাকাটা জরুরি। যেমন ধরুন, তারা বিজ্ঞাপনে লিখেছেন তাদের রাজনৈতিক বিশ্লেষক প্রয়োজন। এই রাজনৈতিক বিশ্লেষকদের কাজ কি হবে? রাজনীতির বিশ্লেষণ করে মানুষের জনমতকে সিপিএম ময় করে তোলা, অর্থাৎ সিপিএম এর মতাদর্শকে মানুষের মধ্যে নিয়ে আসা এবং মানুষের মতামতকে সিপিএম এর মতামতের সঙ্গে মিশিয়ে একটা গ্রহণযোগ্য মত তৈরি করা। কিন্তু সিপিএম বিভিন্ন সময় এ রাজ্যে এমন কিছু সিদ্ধান্ত নিয়েছে বা সর্বভারতীয় ক্ষেত্রে এমন কিছু সিদ্ধান্ত নিয়েছে যা মানুষের ভাবনা চিন্তার পরিপন্থী। যেমন ধরুন, একটি প্রচলিত কথা বলি, যে জ্যোতিবাবু যদি বেঁচে থাকতেন আজকে তিনি এটাকে কিভাবে দেখতেন, বুদ্ধবাবু বেঁচে থাকলে তিনি আজকে এই সিদ্ধান্ত কিভাবে দেখতেন। আবার ধরুন পাল্টা মতামত রয়েছে, যেমন ধরুন জ্যোতিবাবু প্রধানমন্ত্রী না হতে পারা, এটা সিপিএম এর বিরাট বড় ভুল। এটাকে অনেকে মনে করেন যে সিপিএম এর একটা বিরাট ভুল তো বটেই, একটা ঐতিহাসিক ভুল সিদ্ধান্ত। সেই ভুলগুলো শুধরে উঠে সিপিএম কি মানুষের গ্রহণযোগ্যতায় পৌঁছতে পারবে? সময় তার উত্তর দেবে। চলুন এবার আপনাদেরকে দেখাই যে কংগ্রেসের পক্ষ থেকে অধীর চৌধুরী তিনি কি বলছেন। এইটাই আমরা সমন্বয় করতে চেয়েছিলাম, যে ওদের সংগঠন, আমাদের বিশ্বাসযোগ্যতা, আমাদের ক্রেডিবিলিটি, ওদের অর্গানাইজেশন আমরা পারিনি। কারণ এখানে যে নির্বাচন হয়েছে সেই নির্বাচনে একই জিনিস হয়, যেটা মহারাষ্ট্রে সেটা এখানেও হয়েছে, এখানে আগামী দিনে আবার হবে। অর্থাৎ সাম্প্রদায়িক মেরুকরণ মোদী আর দিদির নেতৃত্বে এ বাংলা আগামী দিনে অবশ্যই দেখবে, কোনো চিন্তার কারণ নাই। আমরা প্রথম থেকে যেটা বোঝার চেষ্টা করছি যে সিপিএম তারা ঘুরে দাঁড়ানোর লড়াই করছেন, শূন্যে তকমা কাটানোর চেষ্টা করছেন, 26-এর নির্বাচনের আগে অন্তত একটা গ্রহণযোগ্য লড়াইয়ের জায়গা প্রস্তুত করার চেষ্টা করছেন। সময় উত্তর দেবে যে সিপিএম আদেও সেই কাজটি করে উঠতে পারলেন কিনা। তবে অনেকে বলছেন সিপিএম এর মধ্যে এই বদলাও, সিপিএম এর মধ্যে এই পরিবর্তনের ডাক, এটা কোথাও একটা সিপিএম এর উদারীকরণ বা সিপিএম এর সোশ্যালিজমের একটা পার্ট, যেটা হচ্ছে আদতে মোহাম্মদ সেলিমের হাত ধরে। আমরা আজকের এই টপিকগুলোতে আপনাদের আলোচনা করলাম, কিন্তু আপনারা কি খবর রেখেছেন বিগত কয়েকদিনে কলকাতা শহর এবং শহর সংলগ্ন অঞ্চলে একের পর এক অগ্নিকাণ্ড ঘটেছে। তাতে কখনো রেস্তোরাঁ, কখনো শপিং মল, কখনো বাজার বা কখনো সাধারণ মানুষের বাড়ি পুরে ছারখার হয়ে গিয়েছে। আমরা আবহাওয়াবিদদের সঙ্গে কথা বলছিলাম, তারা বলছেন যে এই সময় বাতাস শুষ্ক থাকে এবং আগুন লাগার জন্য এই সময়টা উপযোগ্য। স্বাভাবিকভাবেই এই সময়ে অগ্নি নির্বাপন ব্যবস্থাকে সঠিক রাখা এবং যেখান থেকে আগুন লাগার সম্ভাবনা রয়েছে সেগুলোর ফায়ার সেফটি অডিট করা, এগুলোতে নজর দেওয়া অনেক প্রয়োজন। কিন্তু দেখুন, কলকাতা যৌতুগৃহ কিনা জানি না, নজরদারির অভাব আছে কিনা জানি না, কিন্তু শীতকাল এলেই শুষ্ক বাতাসের কারণে আগুনের প্রবণতা কলকাতা শহরে বেড়ে যায়, এটা স্বাভাবিক। আপনাদের এমনই একটা ঘটনার কথা বলি যে গড়িয়াহাটের কাকুলিয়া বস্তির অগ্নিকাণ্ডের কথা। সেখানেও সাম্প্রতিককালে অগ্নিকাণ্ডে পুড়ে ছাই, পুড়ে খাক হয়ে গেছে গোটা এলাকা। আবার আপনাদেরকে বলি গড়িয়াহাটের কাকুলিয়া বস্তির অগ্নিকাণ্ডের কথা। ভস্মীভূত হয়ে গেছে একের পর এক বাড়ি, ধ্বংসস্তূপের মধ্যে শেষ সম্বলটুকু খোঁজার চেষ্টা করা হচ্ছে। না না, এটা কোনো নতুন ছবি নয়, আর 5টা শহরের অগ্নিকাণ্ডের মতোই ঘটনা। স্থানীয় ক্লাবে অস্থায়ীভাবে আশ্রয় নিয়েছেন বাসিন্দারা, বাড়ি বানিয়ে দেবে বলে আশ্বাসও দিয়েছে পুরসভা। না না, এটাও কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটাও আর 5টা অগ্নিকাণ্ডের মতনই ঘটনা। কিন্তু বারবার শীতের শহরেই কেন আগুন লাগে? আপনাদের বলছিলাম না যে আবহবিদরা বলছেন এ সময় বাতাস থাকে শুষ্ক, আগুন লাগার প্রবণতা বেশি হয়, কারণ এ সময় ওয়েদার আগুন লাগার পক্ষে তৈরি হয়ে থাকে। স্বাভাবিকভাবেই এ সময় আরো বেশি সতর্কতা প্রয়োজন। আপনাদেরকে এবার একটু দেখাই যে এই কাকুলিয়ার স্থানীয় বাসিন্দারা কি বলছেন, দেখুন।
কি হয়েছে সেটা কেউ বলতে পারছে না, কি করে আগুন লাগলো, কিভাবে কি করে সব ধ্বংস হয়ে গেল, কেউ কিছু ঠিক সঠিক বলতে পারছে না। কি করে বলি বলুন তো, হঠাৎই হয়ে গেছে। হ্যাঁ বলেছেন, উনি বললেন ঠিক আছে আমরা যতটা পারবো ততটা এ করবো, ঘরটা বানিয়ে দেবো। সোমবার থেকে বলেছে। আমরা এই ক্লাবে থাকবো, ব্যবস্থা করে দেওয়া হয়েছে। সন্ধ্যের সময় হয়েছে, কি দিকে হয়েছে সেটা আমরা বলতে পারছি না। আপনারা কি দেখলেন হঠাৎ? আমরা তো হঠাৎ দেখলাম ওই বাড়ির ছেলেটা বেরিয়ে বলছে আগুন আগুন বলে চেঁচাচ্ছিল, মানে বলার সঙ্গে সঙ্গে এত জোরে হয়েছে কিছু বার করবার মতন আমাদের তখন আর সামর্থ্য নেই, খালি আমরা নিজেরাই খালি বেরিয়ে গেছি, আর কিচ্ছু বের করতে পারিনি। যা ছিল সমস্ত শেষ হয়ে গেছে। কাউন্সিলর এসেছিল? সবাই এসেছিল, মেয়র এসেছিল, কাউন্সিলর এসেছিল। কি বললেন তারা? তারা তো আশ্বস্ত দিয়ে গেছে যে যে কটা বাড়ি পুড়ে গেছে সেগুলো করে দেবে। আপনাদের যেমনটা আগেও বলছিলাম যে কলকাতা শহরে সাম্প্রতিককালে একের পর এক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এবছর নতুন নয়, খেয়াল করে দেখুন কম বেশি প্রতি বছরই এই শীতকালে এবং পুজোর সময় অগ্নিকাণ্ডের ঘটনা বেশি থাকে। একটু গ্রাফিক্যাল প্রেজেন্টেশনের মাধ্যমে আপনাদের মনে করানোর চেষ্টা করি। 18ই অক্টোবর 2024 শিয়ালদা ইএসআই হাসপাতালে অগ্নিকাণ্ড। ধোঁয়ায় শ্বাসরুদ্ধ হয়ে এক ক্যান্সার রোগীর মৃত্যু হয় বলে দাবি করে পরিবার। 23শে অক্টোবর 2024 মধ্য কলকাতায় পোদ্দার কোর্ট সংলগ্ন টেরিটি বাজারে লাইট মার্কেটে আগুন লাগে, ক্ষতিগ্রস্ত হয় একাধিক দোকান। এরপর 12ই নভেম্বর 2024 ইএম বাইপাসের কালিকাপুরে একটি বাড়িতে সিলিন্ডার ফেটে আগুন লাগে এবং আগুন নিমেষে ছড়িয়ে পড়ে, পুড়ে ছাই হয়ে যায় 4টি ঝুপড়ি। 13ই নভেম্বর 2024 দক্ষিণ কলকাতার লর্ডসের মোড়ে পুড়ে ছাই পর ঝুপড়ি। 18ই নভেম্বর 2024 সল্টলেক সেক্টর 5-এ এক বহুজাতিক আইটি কোম্পানির সামনে অগ্নিকাণ্ড, পুড়ে খাক ফুটপাতের 7টি দোকান। 22শে নভেম্বর 2024 গড়িয়াহাটের কাকুরিয়া রোডে আগুনে ভস্মীভূত হয়ে যায় গোটা বস্তি। এই পরিসংখ্যান দেখে আমাদের সেই সমস্ত বহুজাতিক সংস্থা, শপিং মল থেকে শুরু করে আপনার নিজের বাড়ি, আমাদের অনুরোধ দয়া করে ফায়ার সেফটি যে লাইসেন্স সেটাকে রিনিউ করুন, ফায়ার সেফটি অডিট করুন, ফায়ার ফাইটিং সিস্টেম সঠিক রাখুন এবং পুরসভাদের কাছে অনুরোধ যে আপনারা এই গোটা বিষয়টির তদারকিতে আর একটু বেশি নজর দিন। আমরা আজকের এই অনুষ্ঠান তো এখানে শেষ করব। আমাদের আজকের এই 4টি টপিক আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই আমাদের জানাতে পারেন সোশ্যাল মিডিয়া সাইটে। আপাতত এ পর্যন্তই, নমস্কার।